রাস্তায় বাধা দিলেই ফল ভালো হবে না, রামনবমী নিয়ে বড় হুঁশিয়ারি দিলীপের, জবাবে পাল্টা তোপ শওকতের। মেদিনীপুরে ৩,৫০০ চাকরি দিয়েছিলেন শুভেন্দুই, বড় অভিযোগ কল্যাণের। অর্জুন সিংকে ফের নোটিশ, জগদ্দল থানায় কড়া পদক্ষেপে বাড়ছে চাপ, এবার কি করবেন বিজেপি নেতা? ২৬-এর ভোটে তৃণমূল বিজেপি যুদ্ধে নতুন অস্ত্র ওয়াকফ, কিভাবে পাল্টাবে নির্বাচনী সমীকরণ? চাকরিহারা প্রার্থীদের কত টাকা ফেরত দিতে হবে দেখুন হিসেব। বাড়িতে ঢুকে একের পর এক গুলি, তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে উত্তপ্ত রাজারহাট। মোদি সাক্ষাতে হাসিনাকে ফেরত চাইলেন ইউনূস, পাল্টা হিন্দু নির্যাতন মনে করাল দিল্লি। অবশেষে কি তাহলে যোগ্যরা ফিরে পাবেন চাকরি, বড় আশ্বাস দিলেন শুভেন্দু। ওয়াকফ ভাঙন জেডিইউতে, গত 2 দিনে নীতীশের দল ছাড়লেন 5 শীর্ষ নেতা। গন্ডগোল হলে দুর্গাপুজোয় বন্ধ করে দেওয়া হবে, রামনবমী মিছিলে অনুমতি হাইকোর্টের। তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, ঝেঁপে আসছে বৃষ্টি, জেনে নিন ভিজবে কোন কোন জেলা। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন, ভোট ব্যাংকের কথা মাথায় রেখে হিন্দু ভোটারদের এককাট্টা করতে রাজ্য জুড়ে ঘটা করে রামনবমী পালনের কর্মসূচি নিয়েছে পদ্ম শিবির, যার জেরে 6 এপ্রিল রামনবমী নিয়ে কলকাতা সহ রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এমন আবহে এবার রামনবমী নিয়ে কড়া হুঁশিয়ারি শোনালে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপের হুঁশিয়ারি, রামনবমীতে প্রচুর মানুষ রাস্তায় নামবে, কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে মারিয়ে চলে যাবে। পাল্টা প্রতিক্রিয়া দিয়ে এসছে শাসক শিবিরের থেকেও। তৃণমূল নেতা শওকত মোল্লা বলে, বাংলার পুলিশ আছে বলে ঘর থেকে বেরোচ্ছে দিলি, না হলে ঘরেই থাকতে হতো। শওকতেও বলে, বাংলার ক্ষমতা দখল করতে না পেরে বিজেপি হিংস্র হয়ে উঠেছে, ওরা যেন তেন প্রকারেও বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে, তাই মানুষকে বলবো সতর্ক থাকুন। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি ঘিরে বেড়েছে সকলের রাজনৈতিক উত্তাপ। এদিকে রামনবমীকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই কলকাতা সহ জেলায় জেলায় গেরুয়া পতাকায় ছয়লাভ। কলকাতার মেয়র রোড থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে চারিদিকে অজস্র গেরুয়া পতাকা টাঙানো হয়েছে। অতীতে রামনবমীতে অশান্তির ঘটনার সাক্ষী থেকেছে বাংলা, সে কারণে এবার রামনবমী নিয়ে পুলিশের তৎপরতাও চোখে পড়ার মতো। গত 2রা থেকে 9 এপ্রিল পর্যন্ত পুলিশের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে, এমনকি কলকাতা সহ 10টি কমিশনারেটের ক্ষেত্রে বাড়তি ফোর্সও মোতায়েন করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় নির্দেশ সুপ্রিম কোর্টের। এসএসসির 2016 সালের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই রায়ে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 চাকরি প্রার্থী। আর এই সিদ্ধান্ত সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড়, শাসক বিরোধী তুমুল বাকযুদ্ধ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সমস্ত সদস্যকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলে, 2022 সালের 5ই মে মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেয়, যা অযোগ্যদের চাকরি পাইয়ে দিতে হয়েছিল। সেই বৈঠকে যারা ছিলেন তাদের জেরা করলেই আসল সত্য বেরিয়ে আসবে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণে নামেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমে তিনি বলেন, শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন বাঁকুড়ার ছেলেদের বঞ্চিত করে মেদিনীপুরের ৩,৫০০ ছেলেকে চাকরি দিয়েছিলেন তিনি। আগে ওনাকে জেলে ঢোকানো হোক, তারপর অন্যদের কথা হবে। কল্যাণের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, কল্যাণ নিজে পরোক্ষ স্বীকার করে নিচ্ছেন যে নিয়োগে অনিয়ম হয়েছিল এবং তাতে শুভেন্দুর ভূমিকা ছিল। আবার বিজেপির দাবি, কল্যাণের বক্তব্য আসলে শুভেন্দুর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক আক্রমণ। এই অবস্থায় রাজ্য রাজনীতি আরো উত্তপ্ত। শুভেন্দুর প্রতিক্রিয়া এখনো না মিললেও এই ইস্যু যে আরো বহুদিন রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে থাকবে তা বলাই বাহুল্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার জেলার খবর পেতে কমেন্ট বক্সে জেলার নাম লিখুন। ফিরে আসছি পরবর্তী খবরে। বিজেপি নেতা ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে ফের নোটিশ পাঠালো জগদ্দল থানা। এটি তার বিরুদ্ধে 6ষ্ঠ নোটিশ। জানা গেছে, গতকাল গভীর রাতে পুলিশ তার বাড়িতে গিয়ে একটি নোটিশ দিয়ে যায়।
দুপুর 2টোর মধ্যে তাকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। সঙ্গে আনতে বলা হয়েছে তার লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র। এই নোটিশ ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। অর্জুন সিং পাল্টা জানিয়ে দিয়েছেন তিনি শুধুমাত্র আদালতের নির্দেশে আগ্নেয়াস্ত্র জমা দেবে এবং অস্ত্রের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি অর্থাৎ সিএফএল পরীক্ষার দাবিও জানিয়েছে। তার বক্তব্য, আমি 30 বছর ধরে আগ্নেয়াস্ত্র বহন করছি, কিন্তু একবারও ব্যবহার করিনি। আদালতের মাধ্যমে ন্যায় বিচার চাই। জানা যাচ্ছে একটি পুরনো সহিংস ঘটনার তদন্তে এই তলব। গত বছর মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারির অভিযোগ দাখিল করেছিলেন। পুলিশের দাবি, অর্জুনের অস্ত্র সংক্রান্ত বিষয়ে তারা নিশ্চিত হতে চান যাতে জননিরাপত্তা বিঘ্নিত না হয়। অর্জুনের বক্তব্য, বারবার নোটিশ পাঠিয়ে তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছে। 24 ঘন্টায় 2বার নোটিশ অস্বাভাবিক নয়। আমার নিরাপত্তা ঝুঁকির মুখে, তাই জেড ক্যাটাগরির সুরক্ষা ছাড়া কোথাও যায় না, জানিয়েছেন তিনি। তৃণমূল এই পদক্ষেপকে আইনের প্রয়োগ বললেও বিজেপি বলছে এটি নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ। সিএফএল পরীক্ষার দাবিকে আইনি বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়াও মিশ্র। অনেকেই পুলিশের কঠোরতা সমর্থন করছে, কেউ আবার দেখছেন রাজনৈতিক উদ্দেশ্য। ফলে এই ইস্যু রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়াতে পারে। 26 এপ্রিল মালদহে ভোট, তার আগে রাজনৈতিক পারদ চড়াচ্ছে ওয়াকফ ইস্যু। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল, উভয়ে এই বিষয়কে ব্যবহার করছে নিজেদের ভোট কৌশলের অংশ হিসেবে। সংখ্যালঘু অধ্যুষিত এই জেলার ভোটারদের মন জয় করতে এবার ওয়াকফ হয়ে উঠেছে মূল হাতিয়ার। বিজেপির তরফে সম্প্রতি দাবি করা হয়েছে ক্ষমতায় এলে তারা ওয়াকফ আইন বাতিল করবে। দলের অভিযোগ, ওয়াকফের নামে মুসলিম সম্প্রদায়ের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যা নাকি সেকুলার ভারতের পরিপন্থী। হিন্দু ভোট ব্যাংককে একত্রিত করতে বিজেপির এই কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে তৃণমূল পাল্টা আক্রমণে বলছে বিজেপি আসলে মুসলিম ধর্মের এবং সামাজিক অধিকারকে আঘাত করতে চাইছে। দলীয় নেতা নেত্রীরা লাগাতার প্রচারে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই সংখ্যালঘুদের প্রকৃত রক্ষাকর্তা। ওয়াকফ বোর্ডের স্বচ্ছতা এবং উন্নয়নের কথাও তুলে ধরা হচ্ছে তৃণমূলের প্রচারে। মালদহের মতন জেলায় যেখানে মুসলিম ভোটারদের সংখ্যা 50% বেশি, সেখানে ওয়াকফ সংক্রান্ত বিতর্ক সরাসরি ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। একজন রাজনৈতিক বিশ্লেষকের কথায় এই ইস্যু শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক অস্ত্র কে কতটা সুচারুভাবে ব্যবহার করতে পারে তার উপর নির্ভর করছে ভোটের সমীকরণ। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন 25,753 জন। তাদের মধ্যে অনেককে 12% সুদ সহ ফেরত দিতে হবে প্রাপ্ত বেতনও। কিন্তু কাদের বেতন ফেরত দিতে হবে? আদালত জানিয়েছে প্যানেলে নাম নেই এমন প্রার্থী কিংবা যারা সাদা খাতা জমা দিয়ে বা ওএমআর শিটে জালিয়াতি করে চাকরি পেয়েছেন তাদের সুদ সহ সমস্ত বেতন ফেরত দিতে হবে। এসএসসি যে তথ্য দিয়েছে তাতে এই সংখ্যাটা 5,485 জন। এখন প্রশ্ন হচ্ছে এইসব প্রার্থীদের কত টাকা ফেরত দিতে হবে? আসুন হিসেবটা বুঝে নেওয়া যাক। নবম থেকে 10ম শ্রেণীর চাকরির ক্ষেত্রে জয়েনিং এর পর একজন কম বেশি 40,000 টাকা মাইনে পান। 2019 থেকে বেতন পেলে 2024 মার্চ পর্যন্ত সেই সব শিক্ষক শিক্ষিকা মোট প্রায় 24 লক্ষ টাকার কাছাকাছি বেতন পেয়েছে। এর উপর 12% সুদ বসালে তাকে প্রায় 27 লক্ষ টাকা ফেরত দিতে হবে। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি মোটামুটি 44,000 টাকার কাছাকাছি। এই হিসাবে এগোলে 2024 পর্যন্ত তারা প্রায় 26 লক্ষ টাকা বেতন পেয়েছে। সেই হিসাবে 12% সুদ সহ তাদের প্রায় 30 লক্ষ টাকা ফেরত দিতে হবে। গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে চাকরির একেবারে শুরুতে বেতন হয় 26 থেকে 27,000 টাকা। সেই হিসাবে 2024 অব্দি এইসব কর্মীরা বেতন পেয়েছেন প্রায় 16 লক্ষ টাকা। তাদের এখন ফেরত দিতে হবে প্রায় 18 লাখ টাকা। গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে শুরুতে বেতন হয় 19,000 টাকার কাছাকাছি। সেই হিসাবে 2024 অব্দি তাদের মোট বেতন প্রায় 11 লক্ষ টাকার কাছেই হয়। এখন তাদের ফেরত দিতে হবে প্রায় 12.5 লক্ষ টাকা। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল রাজারহাট, চলল এলো পাথারি গুলি। স্থানীয় সূত্রে দাবি তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এবং রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে, গুলি চলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গুলি চলেছে স্থানীয় আজাদ বাবা নামে এক ব্যক্তির বাড়িতে। ওই ব্যক্তির দাবি তিনি বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচীকে ঈদে নিমন্ত্রণ করেছিলেন আর তারপরেই এই গন্ডগোল। অভিযোগ তাপস চট্টোপাধ্যায় তার বাবাকে উল্টো
উল্টোপাল্টা কথা বলে। তার প্রতিবাদ করায় অন্তত 100 জন বাইক নিয়ে এসে তাদের উপর হামলা চালায়, মারধর করে, ঘরে ঢুকে গুলিও চালিয়েছে। যদিও এ বিষয়ে সব্যসাচী দত্তর বক্তব্য, তিনি ঘটনার কথা শুনেছে। তার কথায় দুষ্কৃতীদের আলাদা কোনো পরিচয় হয় না, দুষ্কৃতীরা দুষ্কৃতী। তাপস চট্টোপাধ্যায় বলেন, রাজারহাট নিউটাউনে সবাই আমার অনুগামী, তারা কেউ দুষ্কৃতী নয়। আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে, পুলিশ তদন্ত করছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে এই দ্বিপাক্ষিক বৈঠকে ভারতে জানিয়ে দেয়, গণতান্ত্রিক বাংলাদেশের পাশে রয়েছে তারা। তবে সীমান্তে অনুপ্রবেশ এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়েও স্পষ্ট বার্তা দিয়েছে মোদী সরকার। বৈঠকে মোদী জানান, সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে বাংলাদেশকে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়েও নজর দিতে হবে। ইউনূসের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে অসন্তোষ প্রকাশ করেন মোদী। একটি ভিডিওতে ইউনূস বলেছিলেন, ভারতের পূর্বাঞ্চলের 7 সিস্টার রাজ্যগুলিতে সমুদ্রপথে বিচ্ছিন্ন, ফলে সেখানে চীনা অর্থনীতির প্রসার ঘটতে পারে। ভারত এই মন্তব্যকে দেশের অখণ্ডতার প্রতি হুমকি হিসাবে দেখছে। মোদী এ বিষয়ে সতর্ক করে দেন, এমন কোনো মন্তব্য করা ঠিক নয় যা উস্কানিমূলক হতে পারে। বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিও সরাসরি তোলা হয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই দাবি জানালেও এটাই ছিল প্রথমবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আর্জি। যদিও ভারত এখনই এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি। উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে বলে জানায় ইউনূস প্রশাসন। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসির প্যানেল বাতিল করা হয়েছে, যার ফলে কয়েক হাজার অযোগ্যদের জন্য প্রচুর যোগ্য ব্যক্তিদের চাকরি চলে গিয়েছে বলেই অভিযোগ। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার যোগ্যদের পাশে তাদের বড় আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দু বাবুকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আমি মনে করি যোগ্যদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা ব্যক্তিগতভাবে রিট করতে পারেন, আর এসএসসির এই মুহূর্তে তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। অতএব যোগ্যদেরকে বাঁচানোর সম্মিলিত প্রয়াস সকলে মিলে করলে আমার মনে হয় এই যোগ্য 18,000কে বাঁচানো যাবে, বাঁচানো উচিত। মোদী সরকারের মুসলিম বিরোধী বলে চিহ্নিত ওয়াকফ সংশোধনী বিলকে সমর্থন করে তীব্র সংকটে পড়েছে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড। লোকসভা ও রাজ্যসভায় বিল পাশের পরপরই গত দুদিনে জেডিইউ এর 5 জন মুসলিম নেতা দল ছাড়লেন। দল ছাড়ার কারণ হিসেবে প্রত্যেকেই লিখিতভাবে জানিয়েছেন, ওয়াকফ বিলকে সমর্থনের সিদ্ধান্তেই তারা মর্মাহত। ইস্তফা দিয়েছেন নাদিম আক্তার, রাজু নায়ার, তাবরেজ সিদ্দিকী, শাহনওয়াজ মালিক এবং মোহাম্মদ কাসিম আনসারি। তাদের বক্তব্য, নীতিশ ধর্মনিরপেক্ষতার আদর্শ থেকে সরে গিয়েছেন। রাজু নায়ার লিখেছেন, ওয়াকফ বিলের পক্ষে সমর্থন করায় আমি যুব জেডিইউ এর রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দিচ্ছি। তাবরেজ সিদ্দিকী বলেন, আমরা বিশ্বাস করতাম আপনি সংখ্যালঘুদের পাশে থাকেন, কিন্তু আপনি বিশ্বাসঘাতকতা করলেন। শাহনওয়াজের অভিযোগ, আপনার ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি চূর্ণ হয়েছে। বৃহস্পতিবার লোকসভা ও শুক্রবার রাজ্যসভায় পাশ হয় বিতর্কিত বিলটি। রাজ্যসভায় 128 জন সদস্য পক্ষে এবং 95 জন বিপক্ষে ভোট দেন। দীর্ঘ 12 ঘণ্টার বিতর্ক শেষে মধ্যরাতের অধিবেশনে বিলটি পাশ হয়। জেডিইউ, টিডিপি এবং বিজেডি সরকারকে সমর্থন করে বিলটিকে জয়ী করে তোলে। বিশেষজ্ঞ মহল মনে করছে, এই ঘটনায় জেডিইউতে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট, আর সংখ্যালঘু ভোট ব্যাংকেও প্রভাব পড়তে পারে। শর্ত সাপেক্ষ হাওড়ার রামনবমীর মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, অঞ্জনীপুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদ নির্ধারিত শর্ত মেনে মিছিল করতে পারবে, তবে ধাতব অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। দুটি সংগঠনকেই হাইকোর্ট জানিয়েছিল প্রশাসন তাদের নির্ধারিত রুট পরিবর্তন করছে। সেই রুটে মিছিলের অনুমতি চেয়ে তারা আদালতের দ্বারস্থ হয়। একই সঙ্গে হাওড়ার কিছু বাসিন্দাও মিছিল বন্ধের আবেদন জানান। সব পক্ষের শুনানি শেষে হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না, তবে নিরাপত্তার স্বার্থে কিছু কড়া নিয়ম মানতেই হবে। হাইকোর্টের নির্ধারিত শর্তগুলি হল, ধাতব অস্ত্র নিয়ে মিছিলে অংশ নেওয়া যাবে না। অঞ্জনীপুত্র সেনা মিছিল করতে পারবে সকাল 8:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। বিশ্ব হিন্দু পরিষদ মিছিল করবে দুপুর 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। প্রতিটি অংশগ্রহণকারীর পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। প্রতি মিছিলে সর্বোচ্চ 500 জন অংশ নিতে পারবেন, অর্থাৎ সর্বমোট 1000 জনের অনুমতি
প্রতীক পিভিসি দিয়ে তৈরি ধর্মীয় প্রতীক ব্যবহার করা যাবে। দুর্গাপুজোর প্রসঙ্গ তুলে বিচারপতি প্রশ্ন করে, পুজোয় অশান্তি হলে কি পুরো উৎসবই বন্ধ হয়ে যায়? সেই যুক্তিতে মিছিলের অনুমতি, তবে কড়া নজরদারিতে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প প্রবেশ করায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। সকাল থেকে মেঘলা আকাশ, নেই গরমের সেই দাবদাহ পরিস্থিতি। এরই মাঝে বৃষ্টি হতে পারে, তবে তীব্র দহন থেকে মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। আজ শনিবার ভাসতে পারে গোটা বঙ্গ। আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুসারে সীমান্ত সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে স্থলভাগে। স্থলভাগে জলীয় বাষ্প ঢোকায় আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আজও। দক্ষিণের সব জেলাতে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে বজ্রপাতের সতর্কতা এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাতেও হবে বৃষ্টি। আজ ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলা। সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ, এমনই জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতা শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সব মিলিয়ে আজ কমতে পারে গরমের দাবদাহ। আজ হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও আছে প্রবল।